ওয়েলকাম স্টুডেন্ট, এসবি স্যারের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের একটি বিশেষ অংশ, সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টিজ। তাহলে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব সংখ্যাগত ধর্ম বিষয়টি কী। আমরা অলরেডি দ্রবণের কতগুলি টার্ম সম্পর্কে আগেই আলোচনা করেছি: গাঢ়ত্ব, বাষ্পচাপ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য পদার্থ, অনুদ্বায়ী পদার্থ ইত্যাদি সম্পর্কে তোমাদের ধারণা আগে রয়েছে বা আলোচনা করা হয়েছে। তো আজ আমরা যেটা আলোচনা করব, প্রথমেই সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টি। বলা হচ্ছে কোনো একটি অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে দেখা যায় ওই অনুদ্বায়ী কঠিন দ্রবণের কতগুলি ধর্ম বর্তমান, এবং এই ধর্মগুলি একটি অপরটির সঙ্গে রিলেটেড। তো এই ধর্মগুলি দেখা যায় যে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, নির্ভর করে ওই দ্রবণে কতগুলি দ্রাবের কণা আছে তার উপর। তাই এই ধর্মটিকে বলা হয় সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টিজ। এই কোয়ালিটেটিভ প্রপার্টিজ বা কোয়ালিটেটিভ কথাটি ল্যাটিন শব্দ কলিগেটাস, যার অর্থ সংঘবদ্ধ, এই কলিগেটাস থেকে এসেছে, অর্থাৎ সংখ্যাগত ধর্ম। তো এই সংখ্যাগত ধর্মের সংজ্ঞাটা কি বলা হয়েছে? বলা হচ্ছে দ্রবণের যে সমস্ত ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করে, তাই একে বলা হয় সংখ্যাগত ধর্ম। তাহলে স্পষ্টত তোমরা বুঝতে পারছো যে এই যে সংখ্যাগত ধর্ম, এই সংখ্যাগত ধর্মটা মূলত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই দ্রবণে যে দ্রবীভূত আছে তার কণার উপর নির্ভর করে, তাই একে বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম, যেহেতু কণা সংখ্যার উপর নির্ভর করে। তো এই সংখ্যাগত ধর্মের সংখ্যা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছি আমরা সংখ্যাগত ধর্ম মূলত চারটি। কি বলছে? 1 নম্বর হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কি বললাম? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আচ্ছা, 2 নম্বর বলা হচ্ছে কি? 2 নম্বর বলা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3 নম্বর রয়েছে হিমাঙ্কের অবনমন। আর 4 নম্বর শেষটা হচ্ছে অবিশ্রবণ চাপ। এই 4টি মূলত সংখ্যাগত ধর্ম, যেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই সংখ্যাগত ধর্ম মেনে চলতে গেলে, অর্থাৎ এর কতগুলো শর্ত আছে। শর্তগুলো কি? বলছে যে দ্রাবটা নেওয়া হবে, সেই দ্রাবটা কি হবে? বলছে যে দ্রাবটা নেওয়া হবে, সেই দ্রাবটা হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ দ্রবণে কোনো রকম আয়নে পরিণত হবে না। আচ্ছা, অনুদ্বায়ী, অর্থাৎ এটি বায়বীয় হবে না বা উবে যাবে না, এবং কঠিন প্রকৃতির হতে হবে, এবং এটি দ্রবণের সঙ্গে কোনো রকম রাসায়নিক সংযোজন বা বিয়োজন করবে না, এবং দ্রবণটা হতে হবে লঘু দ্রবণ। এবং এর হিমাঙ্কে যদি নেওয়া যায়, হিমাঙ্ক টেম্পারেচার নেওয়া যায়, তাহলে দ্রবণের থেকে দ্রবণ থেকে দ্রাবকটি কঠিন আকারে বেরিয়ে আসবে। তো এই গেল মোটামুটি সংখ্যাগত ধর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা। এবার আমরা আলোচনা করব 1 নম্বর টপিক, বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কি বলা হলো? বাষ্পচাপের
আপেক্ষিক অবনমন। তো প্রথমেই আসা যাক বাষ্পচাপ। বাষ্পচাপ অলরেডি তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি আগের ক্লাসে, যে কোনো একটি তরলকে যদি একটি পাত্রে সাম্য অবস্থায় তার বাষ্পের সঙ্গে রাখা যায়, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো পাত্রে কোনো তরল তার উপরিস্থ বাষ্পের সঙ্গে যদি সাম্য অবস্থায় থাকে, তবে ওই বাষ্প তরলের উপর যে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় বাষ্পচাপ। এবার বাষ্পচাপ আমরা এটাও আলোচনা করেছি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়। তার কারণ দ্রবণের ক্ষেত্রে পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবকের কণা হ্রাস পায়, তাই তার উপরে উপরস্থ বাষ্পের পরিমাণও হ্রাস পায়, ফলে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়। তো এবার ধরা যাক একটা বিশুদ্ধ দ্রাবক যার বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক যার বাষ্পচাপ P0। আচ্ছা, একটি দ্রবণ ধরলাম, সেই দ্রবণের বাষ্পচাপ ধরলাম কত? দ্রবণের বাষ্পচাপ P। তাহলে আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি হয় কার থেকে? দ্রবণের বাষ্পচাপ থেকে। তাহলে কতটা বেশি হলো? তাহলে কি পাওয়া যাবে? বাষ্পচাপের অবনমন। কি বললাম? বাষ্পচাপের অবনমন সমান P0 মাইনাস P। তাহলে এই P0 মাইনাস P হলো বাষ্পচাপের অবনমন। তাহলে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যে বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এর অনুপাতকে বলা হয় বাষ্পচাপের অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান কি? P0 মাইনাস P বাই P0। তাহলে বিশুদ্ধ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি বলা হচ্ছে? বাষ্পচাপের অবনমন বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটাকেই বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন রাউল্টের সূত্র অনুযায়ী হয়ে থাকে। তাহলে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট একটি সূত্র বলেছিলেন। সেই সূত্রটা কি বলা হচ্ছে? রাউল্টের সূত্র। সেই সূত্রে কি বলা হয়েছে? সেই সূত্রে বলা হয়েছে যে কোনো অনুদ্রায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে সূত্র তোমরা সংজ্ঞাটা পাঠ্য বই থেকে পড়ে নেবে। আচ্ছা, এবার আসছি আমি এর গাণিতিক রূপটা। আচ্ছা, কি বলা হলো? যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে P0 মাইনাস P বাই P0 কি বলা হয়েছে? যে দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে এখানে x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। x2 জিনিসটা কি? x2 মানে হচ্ছে আমরা ধরতে পারি x2 ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2, যেখানে N1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, N1 সমান দ্রাবকের মোল সংখ্যা, আর N2 সমান দ্রাবের মোল সংখ্যা। তাহলে এই যে x2 ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2, যেখানে N1 হচ্ছে দ্রাবের N1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা আর N2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। তাহলে এই যে P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2, এটি হলো রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র। এবার আমরা আলোচনা করব উষ্ণতার প্রভাব, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে কি করে না। আমরা জানি কোনো তরলের বাষ্পচাপ উষ্ণতার উপর নির্ভরশীল,
কোনো তরলের বাষ্পচাপ উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বাড়ালে বাষ্পচাপ বাড়ে, উষ্ণতা কমালে বাষ্পচাপ কমে। কাজেই তোমাদের মনে হতে পারে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু প্রকৃতপক্ষে তা কিন্তু হয় না। কারণ আমরা রাউল্টের সূত্র থেকে দেখতে পেয়েছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অর্থাৎ P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2, যেখানে x2 হলো দ্রাবের মোল ভগ্নাংশ। যেহেতু উষ্ণতা বাড়ালে বা কমালে দ্রবণে দ্রাবের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই উষ্ণতা বাড়ালে বা কমালে দ্রাবের মোল ভগ্নাংশের তেমন কোনো পরিবর্তন হয় না। তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর কোনোভাবেই নির্ভরশীল নয়, অর্থাৎ উষ্ণতা নিরপেক্ষ হয়। বুঝতে পেরেছ তোমরা নিশ্চয়ই সবাই? আচ্ছা, এবার আমরা এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটি যে একটি সংখ্যাগত ধর্ম, কিভাবে বুঝবো? তোমরা একটু চিন্তা করলে হয়তো তোমরা নিজেরাই বলতে পারবে। তো যাই হোক, যে আমরা যদি দুটি পাত্রে ধরো জল নিলাম, পৃথক দুটো পাত্রে সমপরিমাণ জল নিলাম। আচ্ছা, জল নিয়ে দুটো পাত্রে সমপরিমাণ একটি কঠিন পদার্থ এবং অপরটিতে অপর আরেকটি কঠিন পদার্থ যোগ করলাম। যোগ করার পর দেখলাম উভয়ের বাষ্পচাপের মান কত হয়েছে। এবার এক্ষেত্রে আমরা পরীক্ষা করে যদি দেখি যে দুটি ভিন্ন পদার্থ অর্থাৎ দুটি ভিন্ন দ্রাব সমপরিমাণে একই পরিমাণ দ্রাবকে পৃথকভাবে যোগ করে উভয় ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান গণনা করলাম এবং গণনা করে দেখতে পেলাম যে উভয় ক্ষেত্রে এর মান সমান হয়েছে। অর্থাৎ যে এই যে পৃথক পৃথক পদার্থ, অর্থাৎ যদি আমরা ধরে নিই একটি এ পদার্থ দ্রাব একটি বি দ্রাব যোগ করলাম, একই পরিমাণ যোগ করলাম, তাহলে দেখা যাবে যে উভয় ক্ষেত্রেই এদের যে মান তা এক হয়েছে। অর্থাৎ এরা কিনা এই এ আর বি এদের প্রকৃতি আলাদা হলেও সেই প্রকৃতির উপর এদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কিন্তু নির্ভর করেনি, নির্ভর করেছে এ এবং বি এর সংখ্যার উপর। কাজেই এটি একটি সংখ্যাগত ধর্ম। এবার আমরা আলোচনা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র থেকে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। মনে করি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করা হলো। দ্রাবের আণবিক ভর সমান সমান m2 আর দ্রাবকের আণবিক ভর m1। তাহলে দ্রাবকের মোল সংখ্যা n1 ইকুয়াল টু W1 বাই m1, দ্রাবের মোল সংখ্যা সমান সমান n2 ইকুয়াল টু W2 বাই m2। এবার আমরা রাউল্টের সূত্র থেকে জানি কি? রাউল্টের সূত্র থেকে জানি যে P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2 বা P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2 মানে কি? x2 মানে হচ্ছে n2 বাই n1 প্লাস n2। এখন যেখানে n1 হচ্ছে
অলরেডি তোমাদের বলেই দিয়েছি। আচ্ছা, যদি দ্রাবকের পরিমাণ খুব বেশি হয় তবে N1 প্লাস N2 প্রায় ইকুয়াল টু আমরা লিখতে পারি বা নিয়ার ইকুয়াল টু লিখতে পারি N1। সুতরাং P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু লিখতে পারি N2 বাই N1, বা P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু N2 মানে হচ্ছে জানি W2 বাই M2, আর N1 মানে আমরা জানি W1 বাই M1। এবার এই সমীকরণ থেকে আমরা খুব সহজেই M2 নির্ণয় করতে পারি। তাহলে M2 ইকুয়াল টু কত হবে? তাহলে M2 ইকুয়াল টু P0 বাই P0 মাইনাস P ইন্টু W2 ইন্টু M1 বাই W1। এই সমীকরণ ব্যবহার করে আমরা খুব সহজেই আণবিক গুরুত্ব বা আণবিক ওজন বের করতে পারি। ওকে, এবার এই সমীকরণ ব্যবহার করে অনেক গাণিতিক উদাহরণ তোমরা দেখতে পারবে আলোচনা করা হয়েছে, এবং অনুশীলনীতে কিছু প্রবলেম বা অঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই উদাহরণগুলি দেখবে এবং নিজেরা কিছু প্রবলেম সলভ করবে। প্রয়োজনে বুঝতে না পারলে আমার সাহায্য নেবে। ওকে, আরেকটি বিষয় এখানে আলোচনা করা রয়েছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের শর্ত, কোন কোন শর্ত প্রয়োজন। তো আমি অলরেডি আগেই আলোচনা করেছিলাম যে এটি কেবলমাত্র অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সূত্রটা তখনই সম্ভব হবে যদি দ্রবণে দ্রাবের কণাগুলি কোনো রকম বিক্রিয়া না করে, সংযোজিত না হয় বা ভেঙে না যায় বা অনুদ্বায়ী না হয়, এবং অবশ্যই দ্রবণটি কিন্তু লঘু দ্রবণ হতে হবে। তাহলে এইগুলো মোটামুটি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং সেই সংক্রান্ত ধারণা। এবং তোমাদের এখনকার হোমওয়ার্ক হবে এই গাণিতিক উদাহরণগুলি দেখা খুব ভালো করে এবং কিছু প্রবলেম নিজেরা সলভ করা। ওকে, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় সংখ্যাগত ধর্ম, যেখানে বলা হয়েছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, অবশ্যই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে প্রথমে আমাদের জানতে হবে স্ফুটনাঙ্ক কাকে বলে। তোমরা নিচু ক্লাসে অনেক স্ফুটনাঙ্ক শিখেছো, যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক। কিন্তু এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে কিন্তু আমরা স্ফুটনাঙ্কের ধারণাটু একটু অন্যরকমভাবে শিখব। এখানে বলা হয়েছে যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ বাষ্পচাপের সমান হয় তাকে বলা হয়, বা সেই উষ্ণতাকে বলা হয় উক্ত তরলের স্ফুটনাঙ্ক। তোমরা অলরেডি জানো যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। তাহলে আবার স্ফুটনাঙ্কের সংজ্ঞায় আমরা বলেছি যে উষ্ণতায় কোনো তরলের বা কোনো তরলের দ্রবণের বাষ্পচাপ বাহ্যিক চাপের সঙ্গে সমান হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এবার আমরা অলরেডি বলেছি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হয়। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি দ্রবণের থেকে বেশি হয় তাহলে খুব সহজেই সেটি পরিবেশের চাপের সঙ্গে সমান হবে যদি কিনা আমরা উষ্ণতা দিই। তাহলে বিশুদ্ধ দ্রাবককে যদি উষ্ণতা দেওয়া হয় বা তাপ দেওয়া হয় তাহলে তার বাষ্পচাপ খুব সহজেই পরিবেশের বাষ্পচাপের সঙ্গে সমান হবে, এবং যে উষ্ণতায় সমান হবে সেটি হবে তার স্ফুটনাঙ্ক। যেমন জলের বাষ্পচাপ 100 ডিগ্রি উষ্ণতায় পরিবেশের চাপের সঙ্গে সমান হয়, তাই 100 ডিগ্রি উষ্ণতায় জল ফুটতে শুরু করে। এবার ওই জলের মধ্যে যদি কোনো অনুদ্বায়ী কোনো দ্রবীভূত করা হয়, মনে করো কোনো ইউরিয়া আমি ওই জলে দ্রবীভূত করলাম, তাহলে ওই জলের বাষ্পচাপ কমে যাবে। তাহলে সেই বাষ্পচাপকে যদি পরিবেশের চাপের সঙ্গে সমান করতে হয়
তাহলে বিশুদ্ধ জলকে যে পরিমাণ তাপ দিতে হয়েছিল ইউরিয়া মিশ্রিত জলকে তার থেকে বেশি পরিমাণ তাপ দিতে হবে, তবেই কিন্তু সেটি ফুটতে শুরু করবে। এবার আমরা যদি ধরে নিই যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক সমান সমান টিবি এবং দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি ড্যাশ। তাহলে স্ফুটনাঙ্ক কোনটা বেশি? অবশ্যই টিবি ড্যাশ বেশি। তো কতটা বেশি? টিবি ড্যাশ মাইনাস টিবি। এই টিবি ড্যাশ মাইনাস টিবিকে বলা হচ্ছে ডেল্টা টিবি। তাহলে এই যে উষ্ণতা পরিবর্তন হলো, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেল, এই উষ্ণতার বৃদ্ধিকে, যেটা কিনা স্ফুটনাঙ্কের বৃদ্ধি হলো, একেই বলা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটা আমরা আরেকবার ব্যাখ্যা করছি যে একটি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক তখনই হবে যদি ওই দ্রাবকের বাষ্প চাপ বাহ্যিক বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়। এবার তখনই ওই তরলটা ফুটবে যখন চাপটা বাহ্যিক চাপের সঙ্গে সমান হবে। যখন এটি দ্রবণ হবে, আমরা জানি দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়। তাহলে ওই দ্রবণকে যদি বাহ্যিক চাপের সমান করতে হয়, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপকে যদি বাহ্যিক বাষ্পচাপের সঙ্গে সমান করতে হয়, তাহলে বিশুদ্ধ দ্রাবকের চাপের থেকে যেহেতু এটা কম, তাই আরও বেশি পরিমাণ উষ্ণতার প্রয়োজন হবে। তাই আরও বেশি উষ্ণতায় বা উচ্চ উষ্ণতায় ওই দ্রবণটি ফুটতে শুরু করবে। তাহলে এটি হলো স্ফুটনাঙ্ক বৃদ্ধির কারণ, দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধির কারণ। এবার এটা আমরা একটু গ্রাফিক্যাল বা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তো আগে লেখচিত্রটা দেখা যাক। তাহলে আমরা লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে এবি সরলরেখাটি হলো বিশুদ্ধ দ্রাবকের লেখচিত্র, স্ফুটনাঙ্ক লেখচিত্র, এবং সিডি সরলরেখাটি হলো দ্রবণের লেখচিত্র। ভিন্ন ভিন্ন উষ্ণতায়, অর্থাৎ বিভিন্ন উষ্ণতায় যদি দ্রবণ এবং দ্রাবকের বাষ্পচাপ নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করা যায়, তাহলে এই ধরনের লেখ পাওয়া যায়। এবার আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট চাপে, অর্থাৎ পি অ্যাটম চাপে এই তরলটি, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকটি এই অংশে, অর্থাৎ এন বিন্দুতে, এই বিন্দুতে ফুটতে শুরু করে। আবার দ্রবণের বাষ্পচাপ যেহেতু দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম, তাই এর লেখচিত্রটা এবির নিচে হয়েছে সিডি, এবং এই দ্রবণের বাষ্পচাপ পরিবেশের সঙ্গে এই বিন্দুতে সমান হচ্ছে। কাজেই তোমরা দেখতে পাচ্ছ যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যেখানে পরিবেশের চাপের সঙ্গে সমান হয়, ঠিক তার থেকে একটু বেশি উষ্ণতায় গিয়ে দ্রবণের বাষ্পচাপ পরিবেশের চাপের, অর্থাৎ পি অ্যাটম চাপের সঙ্গে সমান হচ্ছে। কাজে এই যে পরিমাণটা বৃদ্ধি পেল, এই বৃদ্ধির কারণ কি? এই বৃদ্ধির কারণ হচ্ছে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম। এই বৃদ্ধিটাকেই বলা হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টিবি ইকুয়াল টু ডেল্টা টিবি। এটিই হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। বুঝতে পেরেছো তোমরা লেখচিত্র থেকে যে এটি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এবার এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত কতগুলো সূত্র রাউল্ট বলেছিলেন, সেগুলিকেই বলা হয় রাউল্টের সূত্র। তাহলে 1 নম্বর সূত্র, প্রথম সূত্র। আচ্ছা, সূত্র তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে। আচ্ছা, এই সূত্রে কি বলা হয়েছে? কোনো দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। অর্থাৎ যদি দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন হয় ডেল্টা টিবি, তাহলে সেটি হবে কি? ওর মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। অর্থাৎ এখানে এম হচ্ছে মোলাল গাঢ়ত্ব, বা ডেল্টা টিবি ইকুয়াল টু
কেভি ইন্টু এম, যেখানে কেভি ইকুয়াল টু ধ্রুবক, যাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা এটাকে বলা হয় ইভিওলিউস্কোপিক ধ্রুবক বা আণবিক স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, অনেক নামে এটাকে অভিহিত করা হয়। আচ্ছা, এবার আসছি আমরা দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটাও তোমরা পাঠ্য বই থেকে পড়বে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। কী করবে? পাঠ্য বই থেকে পড়বে। আচ্ছা, দ্বিতীয় সূত্রে কী বলা হয়েছে? বলা হয়েছে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি ভিন্ন ভিন্ন অনুদ্বায়ী তড়িৎ-অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমপরিমাণ বা সমমোল পরিমাণ দ্রবীভূত করা হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। কীরকম? একটু উদাহরণ ভেঙে দিয়ে বোঝানোর চেষ্টা করলে তোমরা ভালো বুঝবে। ধরো 100 গ্রাম জলে 1 মোল ইউরিয়া দ্রবীভূত করলাম, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি এক্স পরিমাণ বৃদ্ধি হয়, তাহলে ওই 100 গ্রাম জলে পৃথকভাবে যদি ওর মধ্যে 1 মোল পরিমাণ গ্লুকোজ দ্রবীভূত করি, তাহলে এক্ষেত্রেও স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে, অর্থাৎ এক্সই হবে। তাহলে এর থেকে বোঝা গেল যে ভিন্ন ভিন্ন পদার্থের সমমোল যদি একই পরিমাণ দ্রাবকে পৃথকভাবে অ্যাড করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন এক হবে, অর্থাৎ সেম হবে। এবার আমরা আলোচনা করব রাউল্ট সূত্রের শর্ত। অলরেডি আগে যেরকম বলা হয়েছিল, এখানেও সেই একই শর্ত, যে এটি শুধুমাত্র অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ-অবিশ্লেষ্য কঠিন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন প্রত্যেক ক্ষেত্রেই এই শর্তগুলো একই থাকবে। এটা একটু ভালো করে মনে রাখবে, কি যে দ্রাবটা অনুদ্বায়ী হতে হবে, অসংযোজিত হতে হবে, তড়িৎ অবিশ্লেষিত হতে হবে, আর অনুদ্বায়ী হতে হবে। আর 2 নম্বর হচ্ছে দ্রবণটা লঘু হতে হবে অবশ্যই। এই শর্তগুলো কিন্তু সবার ক্ষেত্রে সেম, সুতরাং একটা মুখস্থ করলে কিন্তু তোমরা সবগুলোই পারবে। এবার আমরা আলোচনা করব দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। আচ্ছা, মনে করি W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত করা আছে। কি বললাম? W1 গ্রাম দ্রাবকে W2 পরিমাণ দ্রাব দ্রবীভূত করা আছে, এবং দ্রাবকের আণবিক ভর কত? M1, আর দ্রাবের আণবিক ভর হচ্ছে M2। আমি একটু সংক্ষেপে লিখছি, তোমরা আমার কথাগুলি ভালো করে শুনবে, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। কি বললাম? W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত করা আছে, যেখানে দ্রাবকের আণবিক ভর M1 এবং দ্রাবের আণবিক ভর M2, অর্থাৎ দ্রাবের গুলি হয় 2 আর দ্রাবকের গুলি হয় 1, অর্থাৎ W1 M1 W2 M2 এরকম। এবার সুতরাং W1 গ্রাম দ্রাবককে W2 বাই M2 মোল দ্রাব দ্রবীভূত আছে। ওকে, তাহলে W1 গ্রাম দ্রাবকে W2 বাই M2 মোল দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 1000 গ্রাম দ্রাবকে কতটুকু আছে? আমরা প্রথমে 1 গ্রাম বের করব, যে W1 গ্রাম দ্রাবকে থাকে W2 বাই M2, তাহলে 1 কত, 1000 কত। তাহলে আলটিমেট এটা করে যেটা হয় যে W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। তাহলে মোলালিটির সংজ্ঞা অনুযায়ী আমরা জানি 1000 গ্রাম দ্রাবকে যত মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলালিটি, অর্থাৎ এটি ইকুয়াল টু ছোট হাতের M। ছোট হাতের M হচ্ছে মোলালিটি। তাহলে রাউল্টের সূত্র থেকে আমরা জানি ডেল্টা টিভি ইকুয়াল টু কেভি ইন্টু এম, বা ডেল্টা টিভি ইকুয়াল টু কেভি ইন্টু এম এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো। কোনটা?
W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। আচ্ছা, এখান থেকে আমরা খুব সহজেই M2 মান বের করতে পারবো। সুতরাং M2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? M2 ইকুয়াল টু KB ইন্টু W2 ইন্টু 1000 বাই ডেল্টা টিভি ইন্টু W1। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত গাণিতিক সমস্যা আছে তা খুব সহজেই সলভ করতে পারবো। তো তোমরা এই সমীকরণ ব্যবহার করে যে সমস্ত গাণিতিক উদাহরণ দেওয়া রয়েছে সেগুলি খুব ভালো করে দেখবে এবং কিছু সমস্যা নিজেরা দায়িত্ব সহকারে সলভ করবে। ওকে, এবার আমরা আলোচনা করব স্ফুটনায়ন উন্নয়ন ধ্রুবকের ধারণা বা এ সম্পর্কে প্রাথমিক নলেজ। আমরা জানি কি যে ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম। সুতরাং কেবি ইকুয়াল টু ডেল্টা টিভি বাই এম। তাহলে কেবির একক কী হবে? কেবির একক হবে ডেল্টা টিভির একক বাই এম এর একক। আচ্ছা, তাহলে কেবির সংজ্ঞা কী হবে? বলছে যদি এম ইকুয়াল টু 1 হয় তবে কেবি ইকুয়াল টু ডেল্টা টিভি, অর্থাৎ একক মোলাল গাঢ়ত্বে স্ফুটনাঙ্ক উন্নয়নই হবে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। বা আমরা এটাকে অন্যরকমভাবে বলতে পারি যে 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম অণু পরিমাণ বা 1 মোল পরিমাণ অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়নের বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় দ্রাবকের স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা কেবি। তাহলে এই গেল কেবি। এবার আসছি কেবির একক। আমরা কি বললাম? কেবির একক হবে হচ্ছে ডেল্টা টিভির একক বাই এম এর একক। আচ্ছা, টিভির একক হচ্ছে কি? টিভি মানে তোমরা বুঝতে পারছো উষ্ণতা, তাহলে এর একক হবে হচ্ছে ডিগ্রি। আচ্ছা, আর এম এর একক কি? এম এর একক হচ্ছে মোল পার কেজি। তাহলে ইউনিট কি হলো? কেবি এর একক। তাহলে টিভির একক কি বললাম? ডিগ্রি। সে ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি কেলভিন হতে পারে ইত্যাদি, ডিগ্রি। আচ্ছা, আর এম এর একক কি? এম এর একক আমরা জানি মোল পার কেজি। তাহলে নিচে মোল পার কেজি, তাহলে উপরে চলে গেলে কি হবে? যে ডিগ্রি পার মোল পার কেজি। বা এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি ডিগ্রি কেজি মোল ইনভার্স। ওকে, কি বললাম? ডিগ্রি কেজি মোল ইনভার্স। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা। তোমরা এগুলি ভালো করে দেখো, পড়ো এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করো। তো আজ অবধি থাক, নেক্সট দিন আমরা আবার অন্য বিষয় অর্থাৎ পরের বিষয়ে আলোচনা করব। ওকে, সবাই খুব ভালো থেকো।